প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে যে প্রশ্ন এবং উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শন তৃতীয় সেমিস্টার মেজর পাশ্চাত্য দর্শন MJC4 থেকে প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। এই প্রশ্ন এবং উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। দেখো, আজকের প্রশ্ন হলো, লক সহজাত ধারণাকে কিভাবে খণ্ডন করেছেন। উত্তর দেখো, সহজাত ধারণা তত্ত্বে মনে করা হয় কতগুলি মূল ধারণা মানুষ জন্মসূত্রে লাভ করে। এগুলি অভিজ্ঞতা নিরপেক্ষ। এর মধ্যে উল্লেখযোগ্য গণিতের, তর্কবিদ্যার ও দর্শনের কিছু প্রাথমিক সূত্র বা নীতি। প্লেটো, দেকার্ত, লাইবনিজ প্রমুখরা সহজাত ধারণায় বিশ্বাসী। সহজাত ধারণা তত্ত্বের সমর্থকেরা সকলেই যেটা স্বীকার করেন তা হলো কিছু সামান্য বচনের অর্থ বোধগম্য হওয়া মাত্রই তাদের সত্যতা সম্পর্কে নিঃসন্দেহ হওয়া যায়, আর এদেরই আমরা সহজাত বলে মেনে নিতে পারি, কারণ এগুলি সকল মানুষের মনেই জন্ম থেকে উপস্থিত থাকে। জ্ঞানের অভিজ্ঞতা নির্ভর ভিত্তিকে দৃঢ় করার জন্য লক প্রথমেই সহজাত ধারণা তত্ত্বকে আক্রমণ করেছেন। তিনি ডেকার্ত বা অন্য কোনো বিশেষ দার্শনিকের নাম না করে সাধারণভাবে এই তত্ত্বকে খণ্ডন করতে চেয়েছেন। 1 নম্বর, সহজাত ধারণায় যদি প্রকৃত কোনো অস্তিত্ব থাকে তবে সকলে এই ধারণার অধিকারী হবে, কিন্তু শিশু, নির্বোধ, অশিক্ষিত এবং অসভ্য ব্যক্তিরা এই জাতীয় ধারণার অধিকারী নয়। কার্যকারণ সম্বন্ধ, অসীমতা, নিত্যতা, ঈশ্বর প্রভৃতির ধারণা সম্পর্কে তারা সচেতন নয়। 2 নম্বর, আন্তর্ধারণা যদি যথার্থই থাকে তাহলে সেগুলি সর্বজন স্বীকৃত হতে হবে, কিন্তু দেখা যায় ঈশ্বর, নৈতিক নিয়ম, কারণতা প্রভৃতির ধারণা সম্পর্কে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মত। তাছাড়া ঈশ্বরের ধারণা সবার মনে সমানভাবে উপস্থিত নয়। 3 নম্বর, লক বলেন যে কোনো ধারণাই সহজাত নয়, কারণ অনেক ক্ষেত্রে ধারণার সহজাতত্ব নির্ভর করে তাদের সামান্য বা সার্বিক বলে স্বীকার করবার উপর। কিন্তু সামান্য অনুমোদন সহজাত ধারণার মানদণ্ড হতে পারে না, কারণ সামান্যতা আবশ্যিকভাবে সহজাত তত্ত্বের উপর নির্ভর করে না। যেহেতু একটি ধারণা সর্বজন গ্রাহ্য, সেহেতু এই নয় যে এই ধারণা কোনো ব্যক্তির মনে অভিজ্ঞতাপূর্ণ সহজাত রূপে গ্রথিত হয়েছিল। 4 নম্বর, যদি বলা হয় যে মনের শুরু থেকে কতগুলি আন্তর্ধারণা মনের মধ্যে উপস্থিত থাকে কিন্তু মন তাদের সম্পর্কে সচেতন নয়, তাহলে এই জাতীয় বক্তব্য স্ববিরোধী হবে, কারণ মনে উপস্থিত থাকার অর্থই হলো মনের তাদের সঙ্গে পরিচিত হওয়া। 5 নম্বর, প্রায় একথা বলা হয় যে আন্তর্ধারণা এবং অন্তর্নিয়ম মনে অজ্ঞাত অবস্থায় থাকে এবং পরে অভ্যাস, শিক্ষা এবং বাহ্য ঘটনার প্রভাববশত মন থেকে বিলীন হয়ে যায়। তাহলে প্রশ্ন করা যেতে পারে যে শিশু এবং সেই ব্যক্তিদের ক্ষেত্রে যেখানে এই মনের প্রভাব এখনো পর্যন্ত ক্রিয়া করতে পারেনি সেখানে অন্তর্ধারণার অস্তিত্ব লক্ষ্য করা যায় না কেন। 6 নম্বর, এছাড়া আন্তর্ধারণা পূর্ব থেকে মনের মধ্যে উপস্থিত রয়েছে, এই কথাটিকে যদি ব্যাপক অর্থভাবে ব্যবহার করা হয় এবং বলা হয় যে মানুষ বুদ্ধি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আন্তর্ধারণাগুলিকে জানতে পারে, তাহলে বলা যেতে পারে যে কেবলমাত্র গাণিতিক সত্য নয়, সব রকম জ্ঞান, বিজ্ঞান বা কলা সবকেই আন্তর বলে গণ্য করতে হবে, এমনকি বিজ্ঞতা, সততা এগুলিকেও আন্তর বলে স্বীকার করতে হয়। 7 নম্বর, আন্তর্ধারণারই যদি কোনো অস্তিত্ব না থাকে তাহলে কোনো আন্তর নিয়ম বা বচনের অস্তিত্ব থাকতে পারে না। যেহেতু ধারণার সংযোগে নিয়ম বা বচনের উদ্ভব হয়, কাজেই লকের মতে আন্তর নিয়ম হলো কতগুলি সাধারণ সত্য যেগুলি আরোহ পদ্ধতির সাহায্যে অভিজ্ঞতা থেকে পাওয়া।